আমেরিকার সামরিক ক্ষমতা নিয়ে কারোর কিছু বলার নেই। এই যুদ্ধে তো ভৌগোলিক অবস্থান তো একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে। ট্রাম্প কি পারবে, ট্রাম্পের বাহিনী কি পারবে এই হরমুজ প্রণালী, যেটা আসল জায়গা, যেটা কারণেই এই গ্যাস এবং তেলের সাপ্লাই লাইনটা আটকে আছে, ইরানের হাত থেকে উদ্ধার করতে? দেখুন, কিছুদিন আগেই আমেরিকান নেভি তারা কিন্তু সেখানকার ওদের এনার্জি যে সেক্রেটারি, তিনি এটা বলে দিয়েছেন যে আমাদের নেভি কিন্তু সেটাকে সেই সিকিউরিটি দিতে পারবে না সেখানে, সেটা পরিষ্কার জানিয়েছে। তার কারণ হলো যে এটা সম্ভব নয় যে একের পর এক সেখানে জাহাজ যাবে এবং প্রতি কটাতেই আপনি কতগুলো গিয়ে নামাবেন। যদি একটা মিসাইলও লাগে সেখানটায়, তো তাহলেই তো যেরকম থাইল্যান্ডের যেই শিপ এখানে আসছিল যে জাহাজটা, তো যেটাকে জ্বলে গেল। তো সুতরাং এই ধরনের অ্যাটাক হবেই এবং সেই চান্সটা কেউ নেবে না। আমি একটা জিনিস ছোট্ট করে বলবো, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল। দেখুন, গ্যাস এবং তেলের জন্যে যখনই একটা যুদ্ধের পরিস্থিতি আসে, প্রতি কটা দেশ, শুধু ভারত নয়, প্রত্যেকেই একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে। কিন্তু সেইটা 100 দিনের জন্য হতে পারে, কারোর হয়তো আরো বেশি থাকে। যে ভারতের কাছে একেবারে নেই সেইটা, এইটা একটু ভাবার। আমি এখানে আমি রাজনীতির মধ্যে সম্ভবত একাধিক দেশ সেই স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে তেল দিতেও শুরু করেছে অন্যান্য জায়গায়। রাখে প্রত্যেকেই রাখে সেখানটায়। হয়তো এই মুহূর্তেই তাতে হাত দিতে হচ্ছে না, কিন্তু রেখে দেয়, যে কারণে যদি যুদ্ধ, আমরা তো জানি না একটা শুরু হয়ে গেলে কবে সেটা শেষ হবে। সুতরাং আমার মনে হয় যে নিশ্চয়ই যে ভারত তো দেখুন, জুনে অ্যাটাক যখন হয়েছে তার থেকেই সবাই জানতো যে আবার করে একটা অ্যাটাক হতে পারে। আর আমাদের যেহেতু এত লোকজন আছে এবং আমরা ওই এলাকায় পুরোপুরি গ্যাস এবং অয়েলের জন্য আমরা এতই ডিপেন্ডেন্ট, সেখানটায় এই জিনিস একটা পরিস্থিতি আসতেই পারে। তো সুতরাং অন্য কোনো অল্টারনেটিভ নেই, এটা একটু ভাবতে আমার। রঞ্জন দা এক বিষয় প্রণাদকের একটা প্রশ্ন আছে, খুব প্রাসঙ্গিক। ভারত এবং ইরানের একটা গ্যাস পাইপলাইন চুক্তি হয়েছিল 2009 সালে, ইউপিএ গভর্নমেন্ট থাকার সময় সেটা বন্ধ হলো। আজকে যদি সেটা থাকতো তো ভারতবর্ষ অন্তত গ্যাসের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের আমি সেই সময় গিয়েছিলাম, জসবন্ত সিং এর সময়, সেই পিস পাইপলাইন বলে। সেটা হলো না। তার কারণটা হচ্ছে যে সেটা পাকিস্তানের মধ্যে দিয়ে আসার কথা ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা জানি কি অবস্থা, এবং আফগানিস্তানও তখন কিন্তু এত এখন যেরকম অবস্থায় তা ছিল না। দু জায়গায় টালমাটাল অবস্থা বলে সেই গ্যাস পাইপলাইন। আমি রঞ্জনের কাছে আছি। রঞ্জন দা, সেটাকে এগিয়ে নিয়ে যায়নি না, এইটাই কারণ ছিল। আমেরিকাকে ওইখান দিয়ে আসা যায় না সেখানে। আমেরিকাকে আঘাত করার সব থেকে বড় অস্ত্র ইরান পেয়ে গেছে। তারা তেলের ব্যবসায় আঘাত করেছে এবং হরমুজ বন্ধ করে দিয়েছে। নষ্ট হওয়ার ভয়ে বহু দেশ কিন্তু তেল উত্তোলনও বন্ধ করে দিয়েছে। তো এমন অবস্থা, রাশিয়া থেকে যা নিষেধাজ্ঞা চাপিয়ে সেটা অলরেডি আমেরিকা তুলে নিয়েছে। ইরান তো লক্ষ্যে অন্তত সফল, নিজের লক্ষ্যে সফল, এটুকু বোঝাই যাচ্ছে। এখন হরমুজে মোস্তফা বলে দিয়েছে হরমুজে মাইন পাতা আছে এবং হরমুজ দিয়ে তারা একটি জাহাজকেও যেতে দেবে না। ভারতও পারমিশন পায়নি এখনো পর্যন্ত। এটা একদম বাইরে যা হচ্ছে বাজে কথা বলছে। যুদ্ধ তো আরো জটিল দিকে যাচ্ছে। একদম। একটা জাহাজকে এক্সেপশনালি ওরা পারমিশন দিয়েছে এবং সেটা আমাদের বম্বেতে গত পরশু এসছে। যুদ্ধের আজকে 14তম দিন, 14th ডে, এবং যুদ্ধ ধ্বংস ছাড়া তো আর কিছু আনে না। এবং এখানে যখনই যে কোনো জায়গায় যুদ্ধ হোক, তার আঁচ যেখানে যেখানে পড়ে সেখানে কালোবাজারিদের একটা বড় মার্কেট হয়। এবং এই গ্যাসের যে প্রবলেমটা হয়তো নেই, এটা সৃষ্টি করা হচ্ছে, কালোবাজারিরা ঝাঁপিয়ে পড়ছে, তাই জন্য লাইন, আফওয়া। এবং যুদ্ধ আর একটা জিনিস দেয়, এলিমেন্ট অফ সারপ্রাইজ আনে আর এলিমেন্ট অফ প্রোপাগ্যান্ডা আনে। এই প্রোপাগ্যান্ডাটা যখন নেগেটিভে যায় তখন এই কালোবাজারিদের উত্তরণ হয়, তারা 2 পয়সা এক্সট্রা কামিয়ে নিতে চায় এবং প্রোপাগ্যান্ডা করে লোকের মধ্যে একটা ভয় ভীতির সঞ্চার করে, যেটা একদম কাম্য নয়। সেই জন্য যুদ্ধ। যে জাহাজটা এসেছে সেটা কিন্তু 1 তারিখে হরমুজ পাস করেছে আর ওরা বন্ধ করেছে 3 তারিখে। সুতরাং ওরা বন্ধ করবার আগেই জাহাজটা কিন্তু, সেটা কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা বলে পারমিশন নিয়ে স্পেশাল। আজকে কেন্দ্রীয় সরকার বলছে 8টা জাহাজ হরমুজের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং পাশাপাশি কিন্তু অন্য যে দেশের যে বক্তব্য, তারা কিন্তু বলেছে যে এটা তার আগেই বার হয়ে এসছে। আমি সংঘমিতার কাছে আসবো যে এমনিতে তেল নিয়ে আপাতত আমাদের চিন্তা নেই, কারণ আমরা শুনেছি তেলের একটা মজুদ রয়েছে। কারণ
ভারত প্রায় কম বেশি 40টা দেশ থেকে তেল কেনে। পশ্চিম এশিয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায়, আমাদের কাছে রাশিয়া আছে, কিন্তু এই যুদ্ধ যদি আরো দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে তেলের ওপর কি প্রভাব পড়বে? আপাতত তেলের ক্ষেত্রে যে রিসোর্সের কথাগুলো আমরা জানি, বা যে কেউ এই সময় খুব স্পষ্ট করে বলে না যে কোন জায়গা থেকে কে কতটা নিচ্ছে, এটাকে আমরা বলি গোপন কূটনীতির একটা অংশ। সুতরাং কিন্তু কথাবার্তা থেকে যেটা মনে হচ্ছে যে তারা কনফিডেন্ট যে তাদের রিসোর্স ইজ দেয়ার। সমস্যাটা বারে বারেই হচ্ছে গ্যাস নিয়ে। কিন্তু যে বিষয়টা উঠে আসছে, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং এখনো পর্যন্ত তার কোনবার কিন্তু খুব একটা মার্কিনদের দেখে মনে হচ্ছে যে তারা বেরিয়ে আসতে চাইছে যুদ্ধ থেকে, কিন্তু বেরিয়ে আসলেই তো আর বেরিয়ে আসা যায় না। সুতরাং ইসরায়েলের যে এজেন্ডা, সেই ইসরায়েলের এজেন্ডা, এবং স্বাভাবিকভাবেই আমি একটা কথা বলি, আমি কিন্তু ইরানের আয়াতুল্লাহ খোমেনির হত্যার তীব্র প্রতিবাদ প্রথম দিন থেকে করেছি, এবং সেখানে যারা যারা তাকে সমবেদনা জানাননি তাদের সঙ্গে আমি সহমত নই। সে যে কোনো রাষ্ট্রের বৈদেশিক নীতি হোক, তার মধ্যে যে কোনো দেশে, কারণ এটা গুপ্ত হত্যা। আমি প্রথম দিন থেকে এটা বলছি, শুধু সার্বভৌমত্বের প্রতি আক্রমণ নয়, এই আক্রমণের যে ধরন, মোসাদের যে টিপিক্যাল ভাবে যেভাবে মারা হয়েছে, যে লোকেশন আইডেন্টিফিকেশন করে, পুরো সার্বভৌমত্বের ধারণা 1945 সালের পরে যে ধারণার ওপর দাঁড়িয়ে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, তার ওপর আঘাত। সুতরাং আমি কিন্তু সেটা মনে করছি না যে আমাদের দেশের সিকিউরিটির লোকজনের জন্য এটা সঠিক। দ্বিতীয় প্রশ্ন হলো যে হ্যাঁ, এই যুদ্ধ চললে কিন্তু সমস্যা অবশ্যই দেখা দেবে। আমি জানি না আমাদের সরকার, নিশ্চয়ই আমি আশা করব যে তারা এই নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং অল্টারনেটিভ রিসোর্স তারা কিছু করবেন, এবং এইমাত্র সেই রাজনৈতিক যারা সরকারে রয়েছেন তাদের যে রাজনীতির লোকরা অধিকাংশ সেখানে রয়েছেন, তারা বলছেন, অ্যাসিওর করছেন। কিন্তু সরকার যেভাবে অ্যাসিওর করেছেন পার্লামেন্টে, আমি সেটার উপর বেশি আস্থা রাখবার চেষ্টা করছি। যদিও দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু কিছু জিনিস উঠে আসছে, সেগুলো থেকে আমার মনে হচ্ছে নৈতিকতার একটা থেকে সরে আসার একটা জায়গা রয়েছে। সুতরাং সেই জায়গাটা কিভাবে আমাদের সরকার দেখছে আমি সত্যি আমি 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 সজলের কাছে আসবো, আগে দুজনের প্রশ্ন নিয়ে নিই। সেটা হচ্ছে চন্দন এবং তন্ময়, ভোট দরজায় কড়া নাড়ছে। না না, সান্ত্বনা নয়, দুজনেই তো বলবেন আপনার বিরুদ্ধে, এই জন্য আপনাকেই লাস্টে বলতে হবে। ভোট দরজায় কড়া নাড়ছে, এই যুদ্ধ, এই তেলের সংকট এখনো আসেনি, আসতে পারে, গ্যাসের সংকট, যদিও সজল বলছেন সংকট নেই, ভোটে কতটা প্রভাব ফেলবে? দেখুন, ভোটে তো সামগ্রিকভাবে এটা প্রভাব ফেলবেই, কারণ আমরা মন্দির নিয়ে রাজনীতি করেছি, এখন মন্দিরে প্রসাদও নাকি কমে যাচ্ছে সব জায়গায়, কারণ গ্যাসের অভাব হচ্ছে। কিন্তু বিপদটা হচ্ছে যে সত্যি সত্যি দেখুন, যখন পৃথিবীতে যুদ্ধ, ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে রাত্রিবেলা তুলে নিয়ে চলে গেল, গোটা পৃথিবীতে কেউ কিছু বলবে না, মোদি চুপ। ভারতবর্ষে একটা রাষ্ট্রগুরু চিনি চুপ থাকবেন, কিন্তু কোনো প্রতিবাদ করবেন না। একটা দেশে খুমেনিকে মেরে দেবে, ভারত চুপ চুপ থাকবে? এরম ভারত ছিল যখন জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যে ভারত, সারা পৃথিবী যে ভারতকে চেনে, এ তো কি ভারত, আমি 3 নম্বর হয়ে গেছি, এদিকে রিজার্ভ নেই কো, এরকম জায়গা, F3 ওখানে গেছি, এটা আলাদা প্রশ্ন। কিন্তু ভোটের জায়গা থেকে প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের কিন্তু যে হাহাকারটা চলছে গ্যাস নিয়ে, তেল নিয়ে, কালোবাজারি নিয়ে, এটা ঠিক আগামী দিনে পরিবহনের প্রভাব পড়বে। কারণ সরকার, তৃণমূলের সরকার, এখন সরকারি বাস রাস্তায় কিচ্ছু নেই, সাধারণ মানুষের অটো, প্রাইভেট বাস ছাড়া কোনো ভরসা নেই। তার মধ্যে তারা যেই তেলের দাম 1 টাকা বাড়লেও বাস ভাড়া বাড়ানোর জন্য মুখিয়ে আছে, লোকের উপরে প্রভাব পড়বে। ফলে বাস ভাড়া বাড়ুক আর যাই বাড়ুক, বিজেপি কিন্তু অপরিকল্পিতভাবে মানুষকে এই জায়গায় তন্ময়